চলো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে এনট্রপি। এবার এই এনট্রপিকে আমরা দু ধরনের বা দুটো ভাবে ডিসকাস করতে পারি। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে। এবার এই মাইক্রোস্কোপিক লেভেল যেটা, সেটা রিলেটেড টু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এবং এইটাতে ইন্টারনাল ম্যাটার বা কোনো একটা সিস্টেমের ইন্টারনাল কনফিগারেশন কি হবে না হবে তার উপরে ডিপেন্ড করে পুরো ডেসক্রাইব করা হয় এনট্রপিকে। আমরা ওইদিকে এখন যাচ্ছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি ডিফাইন করছি। আগেই বলে নিই যে এনট্রপিকে আমরা একটা থার্মোডায়নামিক্যাল ভেরিয়েবল হিসাবে কিন্তু দেখব, এবং এই থার্মোডায়নামিক্যাল ভেরিয়েবলটা কিভাবে এসছে সেইটাকে বোঝার জন্যে বা এই কনসেপ্টটাকে বোঝার জন্যে প্রথমেই আমরা একটা কার্নোট সাইকেল নিয়ে নিচ্ছি। এবার কার্নোট সাইকেলে আমরা পিভি ডায়াগ্রামের ডায়াগ্রামটা আঁকছিলাম। তাহলে একদিকে আমরা কি প্লট করছি, ভি প্লট করছি, আর একদিকে প্লট করছি হচ্ছে পি। তাহলে কিরকম দেখতে হয় ডায়াগ্রামটা? এই একটা আইসোথার্মাল, যেটা এ থেকে বি বললাম, এবং যার টেম্পারেচার হচ্ছে T1 বলছি এখানে। আর এখানে যে হিটটা ও নিচ্ছে সেটা হচ্ছে Q1। এরপরে আসছে কি, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, যেটা সি পয়েন্ট পর্যন্ত যাচ্ছে। তারপরে হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, তারপরে আবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এটাকে ডি নাম দিলাম। তাহলে সাইকেলটা এইভাবে রান করছে। আর এখান থেকে যে হিটটা রিজেক্ট হচ্ছে সেটা হচ্ছে Q2। আর এই যে আইসোথার্মাল, তার টেম্পারেচার হচ্ছে T2। তাহলে এই যে এ বি সি ডি যে কার্নোট সাইকেল, সেই কার্নোট সাইকেল থেকে আমরা কি লিখতে পারি না, Q1/Q2 ইকুয়াল টু T1/T2। আরো ভালোভাবে যদি এটাকে লিখতে চাই তাহলে লিখতে পারি যে Q1/T1 ইকুয়াল টু Q2/T2, এটা সমান। এবার এরপরে কি করছি, এটাকে আরো একটা কার্নোট সাইকেল যোগ করছি। মানে এইরকম ভাবতে পারো যে এই যে কার্নোট ইঞ্জিনটা, মানে প্রথম যে কার্নোট ইঞ্জিনটা কনসিডার করলাম, সেইটা যেন পরের ইঞ্জিনটাকে আবার চালাচ্ছে। পরের ইঞ্জিনটায় কি হচ্ছে, ইনপুট হিটটা Q2, এখানে আউটপুট যে হিটটা বেরোবে সেটা হচ্ছে Q3। বা আউটপুট বলা ভুল, এটাকে রিজেক্টেড বলা ভালো, যে রিজেক্টেড হিট হচ্ছে Q3। তাহলে এটাকে সি ডি নাম দিয়েছি, এটাকে ই, আর এটাকে এফ বলে নাম দিলাম। তাহলে এই টেম্পারেচারটা T2, এখানের এই টেম্পারেচারটাকে T3 বলে বলছি। তাহলে এই এবিসিডি থেকে যেরকম ভাবে পেয়েছি, সেরকম এই সি, ডি, এফ এবং ই, আচ্ছা সরি, এটা ই নয়, এটা এফ। এই যে সাইকেলটা, এই সাইকেল থেকে কি পাবো না, একই রকম ভাবে Q2/T2 ইকুয়াল টু Q3/T3। তার মানে আমি এখান থেকে একটা জিনিস খেয়াল করছি যে এই একটা সাইকেল নিয়েছি, এই একটা সাইকেল নিয়েছি, দুটো ক্ষেত্রেই কতটা হিট অ্যাবজর্ব হচ্ছে, কোন টেম্পারেচারে অ্যাবজর্ব হচ্ছে, বা কতটা হিট রিজেক্ট হচ্ছে এবং কোন টেম্পারেচারে রিজেক্ট হচ্ছে, এই দুটোর যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। কারণ Q1/T1 ইকুয়াল টু Q2/T2 হচ্ছে। আবার পরেরটার ক্ষেত্রে Q2/T2 ইকুয়াল টু Q3/T3 হচ্ছে। তাহলে
আমি এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি যে কিউ বাই টি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এবং এই কনস্ট্যান্ট যে কোয়ান্টিটি এটাকেই আমরা ডিফাইন করব এনট্রপি বলে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে যে অ্যাবসলিউট এনট্রপি আমরা মেজার করতে পারি না, সেই জন্য এটাকে বলবো চেঞ্জ ইন এনট্রপি। চেঞ্জ ইন এনট্রপি, তার কারণ কোনো একটা সিস্টেম থেকে যদি কিউ পরিমাণ হিট বেরিয়ে যায় বা কিউ পরিমাণ হিট ঢোকে এবং তার যদি টেম্পারেচার টি হয়, তাহলে চেঞ্জ ইন এনট্রপি যেটা হবে সেটা হচ্ছে এই কিউ বাই টি। এবার এটাকে যদি ইনফাইনাইটসিমাল অ্যামাউন্টে বলতে চাই তাহলে কি বলতে পারি, না বলতে পারি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এটাকে বলছি কি চেঞ্জ ইন এনট্রপি। চেঞ্জ ইন এনট্রপি, এটা একটা মজার জায়গা যে এই ইকুয়েশনটা যদি ভালো করে খেয়াল করো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, দেখো যে ডিকিউ যেটা আমরা জানি পাথ ফাংশন, কিন্তু এখানে এই এনট্রপি যেটা বলছি এটা কিন্তু স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি, না এটা শুধুমাত্র স্টেট গুলোর ওপর ডিপেন্ড করবে, কোন পাথে যাচ্ছে না যাচ্ছে তার উপর এটা কিন্তু ডিপেন্ড করে না। তার মানে কোনো একটা সিস্টেম থেকে কতটা হিট বেরোবে বা ঢুকবে এবং তার টেম্পারেচার, এই রেশিওটাকেই আমরা ডিফাইন করছি এনট্রপি বলে একটা নতুন প্যারামিটার দিয়ে। এবার এই এনট্রপি রিলেটেড আরো ডিটেলসে আমরা আসছি, যে এই ব্যাপারগুলো কি হয় না হয় সেটাতে আসছি। এবার চলে আসছি যে একটা রিভার্সিবল সাইকেলের জন্য চেঞ্জ ইন এনট্রপিটা কত হয়। এবার এই যে রিভার্সিবল প্রসেস বলছি, রিভার্সিবল প্রসেসটা আমরা যেটা ডিফাইন করতে পারি সেটা কি, না একটা কার্নোট ইঞ্জিনকেই আমরা রিভার্সিবল সাইকেল হিসাবে ডিফাইন করতে পারি। তাহলে এই কার্নোট ইঞ্জিনটাকে আমরা আরেকবার কনসিডার করে নিচ্ছি। এইদিকে আমরা পি প্লট করছি, এদিকে ভি প্লট করছি। ঠিক হলো না এটা। এই হচ্ছে আমার একটা কার্নোট সাইকেল, এটাকে এ, এটাকে বি, এটাকে সি এবং এটাকে ডি বললাম। এবার এই পয়েন্টগুলোর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে পি1, ভি1, টি1। এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, পি2, ভি2, টি1ই, কিন্তু সেম আইসোথার্মে যেহেতু রয়েছে সেই জন্য এখানেও টেম্পারেচার টি1, এখানেও টেম্পারেচার টি1। সি পয়েন্টে কি হবে, পি3, ভি3, টি2, আর এখানে পি4, ভি4 আর টি4। তাহলে এই প্রসেসে চলছে। আর হিট কোথায় অ্যাবজর্ব হচ্ছে, এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে কত, কিউ1, আর এখান থেকে হিট রিজেক্ট কত হচ্ছে, কিউ2। এবার প্রথমে জাস্ট এ বির জন্যে আমার চেঞ্জ ইন এন্ট্রপিটা কত, তাহলে ডেল্টা এস ওয়ান, তাহলে কত টেম্পারেচারে কত হিট নিচ্ছে, কিউ1 হিট নিচ্ছে, তার টেম্পারেচার হচ্ছে টি1, তাহলে কিউ1/টি1 বলতে পারি। এবার বিসি, এই পাথে কি হচ্ছে, না এই পাথটা কি পাথ বলেছি, অ্যাডিয়াবেটিক পাথ। অ্যাডিয়াবেটিক যদি পাথ হয় তাহলে সেখানে কোনো রকম কোনো তাপ এক্সচেঞ্জ হয় না বা হিট এক্সচেঞ্জ হয় না। তাহলে হিট এক্সচেঞ্জ যদি না হয় তাহলে ডি কিউ কত বা ডেল্টা কিউ কত, জিরো। তাহলে ডেল্টা কিউ যদি জিরো হয় সেইটা ইমপ্লাই করে কাকে, না ডেল্টা এসটাকেও জিরো হিসাবে। তার মানে
এই BC তে কোনো এন্ট্রপি চেঞ্জ হচ্ছে না। এবার C থেকে D পর্যন্ত কি হচ্ছে? সেখানে ডেল্টা এস 3 বললাম, সেখানে হচ্ছে Q2 ডিভাইডেড বাই T2। এবার এখানে হচ্ছে যেহেতু হিটটা রিজেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য একটা মাইনাস সাইন এখানে কনসিডার করা হবে। কেন? না হিট যেহেতু সিস্টেম থেকে বেরোচ্ছে সেই জন্য নেগেটিভ, হিট যদি সিস্টেমে ঢোকে তখন সেটাকে পজিটিভ। এটা হচ্ছে কনভেনশন আমাদের। এখানে আমি লিখে রাখছি, হিট রিজেক্টটাকে আমরা নেগেটিভ সাইন ধরবো, আর হিট রিসিভড সেটাকে আমরা পজিটিভ সাইন ধরবো। আচ্ছা, সিডি হলো এবার ডিএ। এই পাথটায় কি হচ্ছে? এই পাথটাও ডেল্টা কিউ জিরো, এবং সেটা ইমপ্লাই করছে ডেল্টা এসটাকেও জিরো। মানে এটা S2 বলতে পারি, এটা S4 বলতে পারি। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি কত? টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ডেল্টা এস, সেটা ডেল্টা S1 প্লাস ডেল্টা S2 প্লাস ডেল্টা S3 প্লাস ডেল্টা S4। তাহলে Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2 ইকুয়াল টু, এবার এই Q1 বাই T1 আবার Q2 বাই T2 আমরা অলরেডি জানি কার্নোট সাইকেলের জন্য, তাহলে এটা আমি জিরো বলতে পারি। তার মানে একটা রিভার্সিবল প্রসেস এবং একটা কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস বা রিভার্সিবল সাইকেল। তাহলে সেই সাইকেলের জন্য আমার এন্ট্রপি বা চেঞ্জ ইন এন্ট্রপি কত হচ্ছে? না, জিরো। তার মানে একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপি সবসময় কি হবে? জিরো হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম একটা কোশ্চেন ছিল। বলো। ওই স্যার বইতে লেখা ছিল যে কার্নোট ইঞ্জিনটা মানে পুরোপুরি রিভার্সিবল হলেও পুরোপুরি এফিশিয়েন্ট নয়। হুম। তাহলে মানে 100% এফিশিয়েন্ট নয়, তাহলে ওই হিটটা কি আলটিমেটলি এনভায়রনমেন্টেই কিছুটা যাচ্ছে নাকি সিঙ্কেই যাচ্ছে? তোমার যা কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে সব থেকে বেশি, মানে এটা একটা আইডিয়াল ইঞ্জিন যে ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। তার কারণ কি? না, তার কারণ হচ্ছে এখানে কোনো রকম কোনো ফ্রিকশন আমরা কনসিডার করছি না, আইডিয়াল গ্যাস ভেতরে কনসিডার করছি, এই সমস্ত কারণে এর এফিসিয়েন্সি হচ্ছে সব থেকে বেশি। এবার অন্য যে কোনো ইঞ্জিন যদি কনসিডার করি তাহলে সেই সব ইঞ্জিনগুলো হচ্ছে কখনোই রিভার্সেবল হয় না, ইরিভার্সেবল হয়। তার কারণ হচ্ছে কি? না, তার কারণ হচ্ছে যে এন্টায়ার ইউনিভার্সে দেখা যায় যে কিছু না কিছু সে ট্রেস ছেড়ে রেখে যাচ্ছে, মানে হিট ফর্মে হোক, ওয়ার্ক ফর্মে হোক, যে ফর্মেই হোক না কেন কিছু না কিছু এফেক্ট সে ছেড়ে যাচ্ছে। তাহলে যদি কোনো একটা সাইকেল বা কোনো একটা প্রসেস সাইক্লিক ভাবে কাজ করে এবং সারাউন্ডিংসে যদি কোনো এফেক্ট ছেড়ে যায় তাহলে সেইটা সবসময় আমরা কি বলি? একটা ইরিভার্সেবল প্রসেস হচ্ছে। রিভার্সেবল প্রসেস সেটা নয়। এবং সেই কারণের জন্যই যে কার্নোট ইঞ্জিন রিভার্সেবল সাইকেল এবং তার এফিসিয়েন্সিটাই ম্যাক্সিমাম। অন্যান্য যে কোনো ইঞ্জিন যদি আমরা তৈরি করি তার এফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিনের থেকে সবসময় কম হবে, বেশি কখনোই হবে না। ও আচ্ছা স্যার, ঠিক আছে। মানে সেম টু রিজার্ভারের মধ্যে যদি একটা এটা তো প্রমাণও করেছি যে সেম টু রিজার্ভারের মধ্যে যদি একটা কার্নোট ইঞ্জিন এবং একটা অর্ডিনারি ইঞ্জিনকে চালাই মানে নর্মাল ইঞ্জিনকে চালাই, তাহলে দেখা যাবে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হচ্ছে। কারণ অন্য ইঞ্জিনটার যেটা, সেটা কার্নোট ইঞ্জিনকে কখনোই ছাপিয়ে যেতে পারবে না। হুম হুম। আচ্ছা, এর পরে আসছি, সেটা একটুখানি
চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু চেঞ্জ ইন স্টেট। যদি স্টেট চেঞ্জ হয় তাহলে এন্ট্রপিটা কিভাবে পাল্টায় সেটা আমাদের দেখতে হবে। সেটা দেখার জন্য এখানে প্রথম কাজ হচ্ছে যে ধরো আমার কাছে একটা আইস রয়েছে যার ওজন হচ্ছে গ্রাম। এবার এই আইসটা কনভার্ট হচ্ছে কোথায়, লিকুইডে বা ওয়াটারে। এবং মেল্টিং পয়েন্ট কত না, মেল্টিং পয়েন্ট টি ইকুয়াল টু টিএম বা মেল্টিং টেম্পারেচার বলতে পারো। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি কি হবে, চেঞ্জ অফ এন্ট্রপি ডেল্টা এস, সেটাকে বলতে পারি 1/t। কেন 1/t অ্যাকচুয়ালি, আচ্ছা আরেকটুখানি আমি যদি ইলাবোরেট করি এটাকে, যে ইন্টিগ্রাল ডিকিউ বাই টি হবে। কেন ইন্টিগ্রাল ডিকিউ বাই টি, কারণ এক নম্বর একটা কোনো স্টেট থেকে 2 নম্বর স্টেটে আমি যাচ্ছি সেই জন্যে। এবার যখন একটা আইস মেল্ট হয়ে ওয়াটার হচ্ছে তখন কি হয় না, তখন তার টেম্পারেচার চেঞ্জ করে না, টেম্পারেচার একই থাকে। তাহলে সেই জন্য টেম্পারেচারটা যেহেতু কনস্ট্যান্ট এই প্রসেসে, সেই জন্য 1/t বাইরে চলে এল, ইন্টিগ্রাল ডিকিউ 1 নম্বর থেকে 2 নম্বর, মানে আইস থেকে ওয়াটার এখানে। এবার ডিকিউটা কত হবে না, ডিকিউটা হচ্ছে এম ইন্টু এল হয়। এম, এলটা কি না, এলটা হচ্ছে ল্যাটিন হিট বাই টি। তার মানে চেঞ্জ ইন এন্ট্রপি যদি গ্রাম আইস থেকে ওয়াটারে কনভার্ট হয় এবং মেল্টিং টেম্পারেচার যদি টি হয়, এই সরি টিএম যদি হয়, তাহলে এটা টিএম। তাহলে এল ডিভাইডেড বাই টিএম, এইটাই হচ্ছে চেঞ্জ অফ স্টেটের জন্য এন্ট্রপির চেঞ্জ। এবার হচ্ছে এটা 1 নম্বর কেস ধরো। এবার 2 নম্বর কেসে হচ্ছে বলছি ডিউ টু, আমি আর চেঞ্জ ইন এন্ট্রপিটা বারবার লিখছি না, এটা সবই একই থাকবে চেঞ্জ ইন এন্ট্রপি। এবার ডিউ টু হিট অ্যাবজর্ব অর রিজেক্ট, হিট অ্যাবজর্ব করলে বা রিজেক্ট করলে এন্ট্রপিক চেঞ্জ কি হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে ডেল্টা এস কত হবে, ডেল্টা এস ইকুয়াল টু একই রুল, যে ডিকিউ বাই টি হবে। এবার কোনো একটা সিস্টেম থেকে যদি আমার হিট বেরিয়ে যায় বা সেখানে হিট অ্যাবজর্ব হয়, তাহলে কি হবে না, সেই সিস্টেমটার টেম্পারেচার বাড়তে বা কমতে পারে। তাহলে একটা সিস্টেমে যদি টেম্পারেচার বাড়ে কমে, তাহলে আমি এই যে টেম্পারেচারটা আগের প্রবলেমটায় বা আগের এক্সাম্পলটায় যেটা করলাম, যে 1/t-টাকে আমি বাইরে বার করে নিতে পেরেছিলাম ইন্টিগ্রেশনের, এখানে সেটা পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যাচ্ছে ডিকিউ বাই টি হয়ে। এবার ডিকিউটা আমরা কি জানি না, এম সি ডিটি। সিটা কি, স্পেসিফিক হিট, মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে সেটাই হচ্ছে ডিকিউ। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে মাস যদি কনস্ট্যান্ট থাকে, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট থাকে, তাহলে এম ইন্টু সিটা বাইরে চলে এলো, ইন্টিগ্রাল ডিটি বাই টি হলো। এবার 1 নম্বর পয়েন্ট থেকে যদি 2 নম্বর পয়েন্টে যায়, তাহলে কি হবে না, এম সি এল এন টি হবে। তাহলে যদি লিমিট বসিয়ে দিই, এল এন টি টু মাইনাস এল এন টি ওয়ান, তাহলে আমি যদি এটাকে লিখি এরকম ভাবে, এম সি এল এন টি টু বাই টি ওয়ান। এইবার এখান থেকে একটা জিনিস করা যায়, যে হিট অ্যাবজর্ব হলে আর হিট রিজেক্ট হলে আমার এন্ট্রপি বাড়বে না কমবে সেটা খুব ভালো করে দেখানো যায়। যে এখান থেকে দুটো কেস যদি কনসিডার করি, যে ইফ টি ওয়ানটা যদি আমার, আচ্ছা টি টুটা যদি গ্রেটার দ্যান টি ওয়ান হয়, টি টুটা
যদি গ্রেটার দেন T1 হয়, তাহলে ডেল্টা এসটা কত হবে? এখানে পজিটিভ বেরোবে। আর যদি উল্টোটা হয়, যে ইফ T2 টা লেস দেন T1 হয়, তাহলে ডেল্টা এস লেস দেন 0 হবে। এটা পজিটিভ বা গ্রেটার দেন 0 বলতে পারি। তার মানে হিট যদি আমার কোনো সিস্টেম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে কখন যাবে? না, যদি 1 নম্বরের যে টেম্পারেচার আর 2 নম্বরের যদি টেম্পারেচার T2 হয়, যদি T1 গ্রেটার দেন T2 হয়, তবে এখান থেকে হিট এদিকে যাবে। আর যদি উল্টোটা হয়, তাহলে হিটটা উল্টো দিকে আসবে। তার মানে একটা সিস্টেম থেকে বেরিয়ে গেলে তার এনট্রপি বা কমে যাবে, আর যে সিস্টেমে গিয়ে সেটা ঢুকছে তার এনট্রপি বেড়ে যাবে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছি। স্যার ওই ডিকিউ ইকুয়ালস টু এমসি ডিটি এটা কি করে হল? এটা তো হচ্ছে তোমার ওই 11-12 পড়েছিলে যে কোনো একটা মেটেরিয়াল কতটা হিট অ্যাবজর্ব করলে তার টেম্পারেচার কতটা বাড়বে, সেটা ডিপেন্ড করে তার মাস কত, তার স্পেসিফিক হিট কত, আর তার টেম্পারেচার ডিফারেন্সটা কত। কারণ ধরো একটা তোমার কাছে অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে আয়ের লোহা, আর একটা রয়েছে ধরো প্লাস্টিক বা উড। তাহলে কি হবে? আমি দুটোতে একই টেম্পারেচার দিয়েছি, এখানেও T1, এখানেও T1। এবার দুজনের মাসও একই, এর মাসও এম, এর মাসও এম। তাহলে এ যতটা গরম হবে, এ কি ঠিক সেম অ্যামাউন্টে গরম হবে? হবে না। না। কারণ তার কারণ হচ্ছে হিট নেয়ার ক্ষমতাটা কার কতটা বেশি বা কার কতটা কম। যদি মেটাল হয় তার ক্ষেত্রে হিট নেয়ার ক্ষমতাটা অনেক বেশি, তাহলে ও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। উডের ক্ষেত্রে ধীরে ধীরে হবে। সেইটা ডিপেন্ড করে কার উপর? স্পেসিফিক হিটের ওপর। স্পেসিফিক হিটের এমনি ডেফিনেশন যদি বলতে চাই, এখানে পার ইউনিট মাস এবং পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করতে ওই মেটেরিয়ালটা যে পরিমাণ হিট বা তাপ লাগবে, সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট। তাহলে আমাকে এম গ্রাম যদি হয়, তাহলে সেরকম মানে টোটাল হিটটা আমার বাড়বে বা কমবে, কারণ এম এর ওপর ডিপেন্ড করবে। কারণ এখানে কি স্পেসিফিক হিটের ডেফিনেশনে কি বলছি? পার ইউনিট মাস পার ইউনিট টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে পরিমাণ আমার হিট অ্যাবজর্ব বা রিজেক্ট হবে। বা উল্টোভাবে যদি বলি, যে কতটা হিট আমাকে দিতে হবে তবে ওই পার্টিকুলার মেটেরিয়ালটার 1 ডিগ্রি টেম্পারেচার বাড়বে এবং মাসটা ইউনিট থাকবে, সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপরে আসছি চেঞ্জ ইন এন্ট্রপি আন্ডার আইসোথার্মাল চেঞ্জ। চেঞ্জ ইন এন্ট্রপি আন্ডার আইসোথার্মাল চেঞ্জ। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে না, ভালো করে খেয়াল করো যে ডিইউ, আচ্ছা, আহ, একটা আইসোথার্মাল প্রসেসে আমি দুটো বলছি, যে পিআই, ভিআই, টিআই, এই থার্মোডাইনামিক্যাল প্যারামিটার থেকে ও আইসোথার্মাল প্রসেসের থ্রু দিয়ে পিএফ, ভিএফ আর টিএফ এতে যাচ্ছে, কিন্তু টিএফ ইকুয়াল টু টিআই, যেহেতু আইসোথার্মাল চেঞ্জ হচ্ছে। তাহলে এই হচ্ছে চেঞ্জ। তাহলে টেম্পারেচারের চেঞ্জ কত? ডেল্টা টিটা কত? না 0। তাহলে কোনো সিস্টেমে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে তার ইন্টারনাল এনার্জি কত হয় চেঞ্জ? সেটাও 0 হয়। তাহলে একটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে 0। তাহলে ডিকিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিইউ প্লাস পিডিভি ছিল, সেখান থেকে জাস্ট পিডিভি লিখতে পারি। কেন? আইসোথার্মালের ক্ষেত্রে
ডিইউটা আমার 0 বেরিয়ে যাচ্ছে। এবার চেঞ্জ ইন এন্ট্রপির কথা যদি আসে, বা চেঞ্জ ইন এন্ট্রপি যদি আমাকে বার করতে হয়, তাহলে কি করব? না ওই একই ফর্মুলা, যে ডেল্টা এস ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিকিউ বাই টি। এবার ডিকিউ হচ্ছে পি ডিভি, তাহলে ইন্টিগ্রাল পি ডিভি বাই টি। এবার আইডিয়াল গ্যাসে যদি কনসিডার করি, এখানে পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে আমার পি বাই টি কে দরকার, তাহলে পি বাই টি ইকুয়াল টু এন আর বাই ভি, কারণ এন আর আর কনস্ট্যান্ট, তাহলে এখানে বসিয়ে যদি দিই, এন আর বাইরে চলে এলো, ইন্টিগ্রাল ডিভি বাই ভি, 1 নম্বর থেকে 2 নম্বর বা আই থেকে এফ, এখানে আই দিয়ে এফ দিয়ে করছি, তাহলে আই থেকে এফ, তাহলে কি হবে এন আর এল এন, একবারে লিখে দিচ্ছি ভি এফ বাই ভি আই, তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। এবার এখানেও ক্যালকুলেট করে বা হিসাব করে আমি দেখতে পারি যে এন্ট্রপিটা কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, কারণ এই ভলিউম ভি এফ আর ভিআই বেশি বা কম হওয়ার কারণে এখানে এসটা নেগেটিভ বা পজিটিভ হবে। আচ্ছা, এরপরে চলে আসছি যে অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কত হয়। স্যার এটা কি ভ্যান্ডার ওয়ালস গ্যাসের জন্য করতে হবে? আর হ্যাঁ, ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য করে রাখবে, তাহলে হোমওয়ার্ক করে রাখবে ভ্যান্ডারওয়ালের জন্য। এটা আমি পরে বোধহয় করিয়ে ঠিক আছে, এটা ভ্যান্ডারওয়ালের জন্য করে রাখা বলতে কি, ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য তোমাদের দেখবে ওয়ার্ক ডান তো অলরেডি বার করাই আছে, হ্যাঁ স্যার। সেখান থেকেও বসিয়ে দিয়ে করতে পারো, বা এইরকম ভাবে দিয়েও করতে পারো। আচ্ছা, চেঞ্জ ইন এন্ট্রপি আন্ডার অ্যাডিয়াবেটিক চেঞ্জ। অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কি হয় না, অ্যাডিয়াবেটিক চেঞ্জ যদি বলি, তাহলে সিস্টেমটা পুরো ক্লোজ সিস্টেম হয়। তাহলে যদি একটা সিস্টেম যদি ক্লোজড হয়ে যায়, তাহলে সিস্টেমের সঙ্গে সারাউন্ডিংস এর কোনো ইন্টারাকশন থাকে না। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিং এর যদি কোনো ইন্টারাকশন না থাকে, তাহলে কি হবে ব্যাপারটা, যে কোনো হিট এক্সচেঞ্জ এখানে হচ্ছে না, এর মধ্যে ডি কিউ বা ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো, কোনো হিট এক্সচেঞ্জ এতে হচ্ছে না। এবার এন্ট্রপির ডেফিনেশন অনুযায়ী কি আছে না, ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা কিউ বাই টি। এবার ডেল্টা কিউ যদি জিরোই হয়ে যায়, তাহলে ডেল্টা এসও জিরো। তার মানে অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে সবসময় এন্ট্রপি হচ্ছে জিরো, বা চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে জিরো। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি আইসোকোরিক প্রসেস। এবার আইসোকোরিক প্রসেস মানে কি না, আইসোকোরিক প্রসেস মানে হচ্ছে ডিভিটা জিরো, মানে ভলিউম চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিভি যদি জিরো হয় আইসোকোরিক প্রসেসের জন্য, তাহলে আমার এক্সপ্রেশনটা কিভাবে হয়, তাহলে ফার্স্ট ল থেকে লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। ডিভি তো জিরো, তাহলে ডিভি যদি জিরো হয়, আর ডিইউটাকে আমরা লিখতে পারি সিভি ইন্টু ডিটি, এটাও ফার্স্ট লয়ে দেখেছিলাম। তাহলে ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি যদি হয়, তাহলে ডেল্টা এস কি হবে বা ডিএস কত হবে না, সিভি ইন্টিগ্রাল ডিটি বাই টি, 1 নম্বর থেকে 2 নম্বর বা আই থেকে এফ, তাহলে সিভি এলএন টি টু বাই টি ওয়ান। এটা হচ্ছে আইসোকোরিক প্রসেসের জন্য এক্সপ্রেশন। আইসোবারিক প্রসেসের জন্য কি হবে,
আইসোবারিক প্রসেস যদি হয় তাহলে আইসোবারিক প্রসেসে পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট মানে ডিপি জিরো। তাহলে ডিকিউ কত? ডেল্টা, সরি ডিকিউ নয়, এস, ডেল্টা এস কত না ডিকিউ বাই টি। এবার এখানে পি এর কোনো সম্পর্ক নেই, তাহলে পি এর যদি কোনো সম্পর্ক না থাকে এখানে আমি এটাকে ডিকিউ বাই টি লিখতে পারি, ইন্টিগ্রেশন 1 থেকে 2। এবার ডিকিউ ইকুয়াল টু কি হবে না সিপি ডিটি হবে। আগেরটা যেমন সিভি ডিটি হলো ভলিউম কনস্ট্যান্টের জন্য, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন তাকে সিপি বলে বলি আমরা। তাহলে এটাকে লিখতে পারি সিপি ডিটি বাই টি, 1 নম্বর থেকে 2 নম্বর পয়েন্ট, তাহলে সিপি এলএন টি2 বাই টি1 হয়েছে। এরপরে আসছি একটা ইরিভার্সিবল প্রসেস, তার জন্য কি হয়। এবার এই ইরিভার্সিবল প্রসেসটা কনসিডার করার জন্য সব থেকে সোজা হচ্ছে আমরা একটা কার্নোট ইঞ্জিন কনসিডার করে নেবো যেটা একটা রিভার্সিবল সাইকেল, আর একটা কনসিডার করে নেবো হচ্ছে ইরিভার্সিবল সাইকেল। তাহলে কার্নোট ইঞ্জিন আর একটা হচ্ছে নর্মাল হিট ইঞ্জিন। এবার কার্নোট ইঞ্জিনটা কি বলছি রিভার্সিবল, আর এটা ইরিভার্সিবল। এবার ব্যাপারটা কি হচ্ছে যে এফিসিয়েন্সি যদি কনসিডার করি তাহলে এইটা এটা দিয়ে লিখছি আর ইভি ফর রিভার্সিবল ইঞ্জিন। আর কার্নোট থিওরেম থেকে আমরা জেনেই গেছি যে কার্নোট ইঞ্জিন যেটা বা রিভার্সিবল ইঞ্জিন যেটা, তার এফিসিয়েন্সি সবসময় একটা ইরিভার্সিবল ইঞ্জিনের থেকে বেশি হবে। তাহলে এবার এটাকে যদি আমি হিটের টার্মসে লিখি যে 1 - Q2/Q1 গ্রেটার দেন 1 - Q2 প্রাইম/Q1 প্রাইম। মানে এটা কিরকম হলো যে দুটো রিজার্ভার রয়েছে, একটা কার্নোট ইঞ্জিন কাজ করছে, একটা হিট ইঞ্জিন কাজ করছে, এ টি1 যেটা আর এটা টি2 সিঙ্কটা। এখান থেকে এ কত হিট নিচ্ছে না Q1 হিট নিল, এখানে ছেড়ে দিল কত Q2, এখানে এ হিট কত নিল Q1 প্রাইম, ছেড়ে দিল কত Q2 প্রাইম। এইভাবে ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এইবার এটাকে আমি সাইন টাইন গুলো যদি কনসিডার করে নিই তাহলে ঘুরিয়ে লিখতে পারি এরকম যে Q2/Q1 গ্রেটার দেন Q2 প্রাইম/Q1 প্রাইম। এবার এটাকে যদি উল্টে দিই তাহলে Q2, না সরি উল্টো লিখলাম, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা লেস দেন, এটা লেস দেন। এবার যদি আমি ঘুরিয়ে দিই তাহলে Q2 প্রাইম/Q1 প্রাইম গ্রেটার দেন Q2/Q1। আবার আমরা জানি যেটা কার্নোট সাইকেল থেকে যে Q2/Q1 ইকুয়াল টু T2/T1, তাহলে সেটা এখানে সাবস্টিটিউট করে দিতে পারি। তাহলে Q2 প্রাইম/Q1 প্রাইম গ্রেটার দেন T2/T1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে Q2 প্রাইম/T2 গ্রেটার দেন Q1 প্রাইম/T1। তাহলে এই দুটো ডিফারেন্স যদি এবার কনসিডার করি যে Q1/T1 মাইনাস Q2 প্রাইম/T2, সেইটা
লেস দেন জিরো হবে, কারণ যেহেতু এইটা গ্রেটার দেন এইটা, তাহলে এই দুটোর ডিফারেন্স যদি করি তাহলে সেটা লেস দেন জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে যেটা আমি বলতে পারি যে এই ডি কিউ বা কিউ বাই Q1/T1 লেস দেন Q2/T2, বা প্রাইম দিয়ে যদি লিখি প্রাইম দিয়েও লিখতে পারি। এইটা এবার যদি কমপ্লিট সাইকেলের জন্য কনসিডার করি তাহলে লিখতে পারি ক্লোজ লুপ ইন্টিগ্রাল dq/t লেস দেন ইকুয়াল টু জিরো। এর মানে কি, না এখানে রিভার্সিবল এবং ইরিভার্সিবল দুটো প্রসেসের কথাই বলা রইল। কেন? না dq/t সেটা হচ্ছে ইকুয়াল টু জিরো হবে কখন? রিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে। আর dq/t লেস দেন জিরো হবে কখন? না ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। এবং ইরিভার্সিবল প্রসেস যদি হয় তাহলে ডেল্টা এসটা লেস দেন জিরো, যেটাকে ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলে। ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার। ডি কিউবের জায়গাটা আরেকবার বলবেন? কোনটা? ওই স্যার, dq/t ওই জায়গাটা। q/t এর জায়গাটা হচ্ছে যে, ধরো আগের যেটা প্রথম স্লাইডে, তাহলে আরেকবার চলে যাও তাহলে বুঝতে পারবে। একদম প্রথম স্লাইডে আমরা কি করলাম? আমরা ডিফাইন করলাম যে dq/t টা হচ্ছে এনট্রপি। সেটা কোথা থেকে ডিফাইন করলাম? কার্নোট সাইকেল থেকে। এবং কার্নোট সাইকেলটা হচ্ছে একটা রিভার্সিবল সাইকেল ছিল। সেই রিভার্সিবল সাইকেল থেকে আমরা এটাকে ডিফাইন করেছিলাম যে q/t টা কনস্ট্যান্ট হচ্ছে। কিন্তু এখানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই q/t টা মানে Q1/T1 টা লেস দেন Q2/T2 হচ্ছে। মানে ও যতটা হিট অ্যাবজর্ব করছে, যে টেম্পারেচারে অ্যাবজর্ব করছে তার তুলনায় ও যে ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে কম। এবং এই যে কম ছেড়ে দিচ্ছে তার জন্য কি হচ্ছে, না টোটাল যে চেঞ্জ ইন এনট্রপি সেটা লেস দেন হচ্ছে। তার মানে dq/t সেটা লেস দেন ইকুয়াল টু জিরো হচ্ছে। এবং এটাকেই আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলে বলছি। আচ্ছা স্যার, ওই লেস দ্যান ইকুয়াল টুটা ওটা মানে যখন এনট্রপি হয়ে গেল ওটা শুধু লেস দ্যান হয়ে গেল? হ্যাঁ, যখন এনট্রপি কনসিডার করছি তখন ওটা গ্রেটার দেন, মানে এটা চেঞ্জ ইন এনট্রপি, এটা আসলে মানে ডেল্টা জিরো এস। তো হবে না। না, হুম হুম। ইরিভার্সেবল যদি হয় তাহলে জিরো হবে না, লেস দেন হবে। আর হ্যাঁ, যদি জিরো তো হবে না। হ্যাঁ, আর যদি হচ্ছে আহ, কি বলে, রিভার্সিবল। রিভার্সেবল হয় তখন সেটা হচ্ছে জিরো হবে। ঠিক আছে, বুঝেছি। এবার একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলটা এইরকম। সবারই হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার, সেটা হচ্ছে 1000 কেলভিনে। এটাও 1000 কেলভিন, এটাও 1000 কেলভিন, আর এটা হচ্ছে 500 কেলভিন। আমরা তিনটে কেস কনসিডার করছি। এবার এখানে একটা ইঞ্জিন রান করাচ্ছি। যে ইঞ্জিনটা এখান থেকে হিট অ্যাবজর্ব করছে কত? 100 কিলো ক্যালোরি। রিজেক্ট করছে কত হিট? না 50 কিলো ক্যালোরি। এইটার ক্ষেত্রে 100 কিলো ক্যালোরি ও অ্যাবজর্ব করলো, ছাড়লো কত? 75। এর ক্ষেত্রে 100ই অ্যাবজর্ব করেছে, ছেড়েছে কত? 25 কিলো ক্যালোরি। হয়েছে? আচ্ছা, এইবার এটার ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি ডেল্টা এসটা কত?
Q1 প্রাইম বাই T1 প্রাইম মাইনাস Q2 প্রাইম বাই T2 প্রাইম। এই রুল অনুযায়ী এই যে Q1 প্রাইম বাই T1 প্রাইম মাইনাস Q2 বাই প্রাইম বাই T2 প্রাইম। এখানে আমরা ধরছি কি কার্নোট ইঞ্জিন, কি কি ইঞ্জিন আমরা কনসিডার করছি না, আমরা শুধু হিট ইঞ্জিন হিসাবে ধরছি। তাহলে তার ক্ষেত্রে রুলটা হচ্ছে এইটা। এবার এটা দেখি কি হয়। তাহলে Q1 এখানে কত? Q1 হচ্ছে 100, T1 কত 1000, মাইনাস Q2 কত 50, আর T2 কত 500। এই 50 শূন্য থাকবে। তাহলে কি হলো, এটা জিরো বের হলো। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে ডেল্টা এস, এখানে এইটা তো 0.1ই হলো, কারণ 100/1000ই হবে। কিন্তু এখানেটা কি হলো, মাইনাস Q2, সেটা 75 ডিভাইডেড বাই 500। এইটা করে আমাকে বলো কত হচ্ছে, এই 75/500 করে বলো কত হচ্ছে। আর এখানে ডেল্টা এস ইকুয়াল টু কত, এটা তো 0.1ই থাকলো, মাইনাস এখানে 25/500, মানে 0.1 মাইনাস এটা হচ্ছে 1/20, মাইনাস 0.05। তার মানে এটা পজিটিভ। এটা ক্ষেত্রে কত হচ্ছে, স্যার ওটা নেগেটিভ এসে যাবে। 75 ডিভাইডেড বাই যদি 500 করি, তাহলে 0.15, 0.15, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রসেসটা ডেল্টা এস জিরো, তার মানে এইটা হচ্ছে কি রিভার্সেবল, একটা রিভার্সেবল ভাবে কাজ করছে। এইখানে ডেল্টা এস কি হয়েছে, নেগেটিভ হয়েছে। তার মানে এখানে কি হবে, ইরিভার্সেবল। কিন্তু এইখানে পজিটিভ হয়েছে, পজিটিভের কোনো এখানে গল্প ছিল না। আইদার জিরো হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, যেটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলছি। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা পসিবল নয়। মানে এমন একটা ইঞ্জিন কাজ করছে যে হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার হচ্ছে 1000 কেলভিন, সেখান থেকে 100 কিলো ক্যালোরি তাপ নিচ্ছে, ওয়ার্ক করছে, আবার 25 কিলো ক্যালোরি তাপ ও 500 কেলভিন যে সোর্স এই সিঙ্ক রয়েছে সেখানে ছেড়ে দিয়ে আসছে। এই রকম কনফিগারেশনের কোনো ইঞ্জিন আমার থার্মোডাইনামিক্যালি পসিবল নয়। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো এবার। স্যার ওই ইঞ্জিনটা পসিবল নয় কেন, মানে ওই ডেল্টা তার এস যেটা কারণ পজিটিভ এখানে হচ্ছে। এনট্রপির চেঞ্জটা পজিটিভ হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের যেটা রুল, থার্মোডাইনামিক্যাল রুল যেটা, সেটা হচ্ছে ডেল্টা মানে ডিকিউ বাই টি বা ডেল্টা এস ইন্টিগ্রাল, সেটা লেস দ্যান ইকুয়াল টু জিরো। আইদার লেস দ্যান জিরো হতে পারে, মানে এটাই তো ডেল্টা এস আমাদের। তাহলে ডেল্টা এসটা আইদার জিরো হতে পারে অথবা লেস দ্যান হতে পারে, কখনোই গ্রেটার দ্যান হবে না একটা থার্মোডাইনামিক্যাল প্রসেসে। আচ্ছা, মানে ইঞ্জিনিয়ার এফিসিয়েন্সি যতই হোক ওটা ব্যাপার না, তাই তো? না, ওটা না, খালি মেনটেন করতে না, হবে। এইটা পসিবল নয়, মানে এটা মানে ইউনিভার্স অ্যালাউ করবে না। তার কারণ হচ্ছে আমরা পরে দেখব যে যে কোনো ন্যাচারাল প্রসেস যদি হয়, বা যে কোনো ন্যাচারাল প্রসেস মানেই আমরা জানি কি ইরিভার্সেবল প্রসেস, যে কোনো ন্যাচারাল প্রসেস। এবং প্রত্যেকটা ইরিভার্সেবল প্রসেস যদি হয়, তাহলে সেখানে কি হয়, এনট্রপি ইনক্রিজ করতে থাকে।
কখনোই এনট্রপি ডিক্রিজ করে না। এই জিনিসগুলো আমরা পরের দিন আলোচনা করব, যে যে কোনো একটা ধরো একটা চায়ের কাপ আমি ধরো রেখে দিয়েছি, সেই চায়ের কাপটা ঠান্ডা হচ্ছে, তাহলে নেট চেঞ্জ ইন এন্ট্রপি ইউনিভার্স যদি বার করতে চাই, নেট চেঞ্জ ইন এন্ট্রপি ইউনিভার্স বলতে কি রকম, না কাপটার এন্ট্রপি প্লাস হচ্ছে টোটাল ইউনিভার্সটার এন্ট্রপি। মানে আমি যদি এইরকম ভাবে ব্যাপারটা ভাবি, যে আমার কাছে একটা ছোট্ট সিস্টেম রয়েছে, এই সিস্টেম থেকে কিছু পরিমাণ হিট বেরিয়ে যাচ্ছে কিউ, তাহলে টোটাল যে সারাউন্ডিং রয়েছে বা ইউনিভার্স রয়েছে সে এই হিটটাকে অ্যাবজর্ব করছে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে এই সিস্টেমটার এনট্রপি চেঞ্জ হচ্ছে, আবার ইউনিভার্সেরও এনট্রপি চেঞ্জ হচ্ছে। দেখা যাবে যে টোটাল চেঞ্জ অফ দ্য ইউনিভার্স, যদি আমি এটাকে একটা ক্লোজ সিস্টেম হিসাবে ভাবি, তাহলে এই সিস্টেমের এনট্রপি সবসময় বেড়ে চলেছে, কখনোই কমছে না। ও মানে ওই বেটার সিস্টেমটা। হ্যাঁ, ভেতরের সিস্টেমটা নয়, পুরো টোটাল অ্যাজ এ হোল ইউনিভার্সের, ও টোটাল ইউনিভার্সাল সিস্টেম নিয়ে। ইউনিভার্স এবং সিস্টেম মিলিয়ে যদি আমরা টোটাল একটা সিস্টেম কনসিডার করি, তার এনট্রপি দেখবো সবসময় বেড়ে চলছে, তার এনট্রপি কখনোই কমছে না। এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এর এনার্জি, যেহেতু এর হিট বেরিয়ে যাচ্ছে, এর এনট্রপি হ্যাঁ হ্যাঁ। কমবে, ইউনিভার্সের এনট্রপি বাড়বে, বা সারাউন্ডিংস এর এনট্রপি বাড়বে। আমি যদি ইউনিভার্স কথাটা এখানে না বলি, সারাউন্ডিংস এর এনট্রপি বাড়বে। এবার টোটাল জিনিসটাকে যদি ইউনিভার্স ভাবি, মানে টোটাল সিস্টেম এবং সারাউন্ডিং মিলিয়ে যদি আমরা ইউনিভার্সের কথা ভাবি, তাহলে টোটাল ইউনিভার্সের যে এনট্রপিটা হবে সেইটা সবসময় ইনক্রিজিং, সেটা কখনোই ডিক্রিজিং হয় না। এবং পরে স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যে এনট্রপি মিন্স ডিসঅর্ডার সিস্টেম। যত অর্ডার সিস্টেম হবে তার এনট্রপি কমবে, যত ডিসঅর্ডার সিস্টেম হবে এনট্রপি তত বাড়বে। সেই জন্য যত এনট্রপি বাড়বে কোনো একটা সিস্টেম ডিসঅর্ডার স্টেটের দিকে চলে যাবে, অর্ডার স্টেট থাকবে না। এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়েও বুঝতে পারো, ধরো আইস থেকে ওয়াটার হচ্ছে, আইসের ক্ষেত্রে এনট্রপি কম, ওয়াটারের ক্ষেত্রে যখন হচ্ছে আইস থেকে এনট্রপি বেড়ে গেল। এই যে এনট্রপিটা বেড়ে গেল, সেই জন্য ওয়াটার মলিকুল গুলো তখন হচ্ছে কি, তার ডিসঅর্ডারনেসটা বেড়ে গেল। যখন আইসে ছিল তখন ক্রিস্টাল স্ট্রাকচার হিসাবে ছিল, তখন একটা নির্দিষ্ট ফর্মে অ্যাটম গুলো সাজানো ছিল। যখনই সেটা ওয়াটার হয়ে গেল তখন সেখানে ক্যাওটিক জিনিসটা চলে এলো। আবার সেই ওয়াটারটা যখন ওয়াটার ভেপার বা স্টিমে পরিণত হচ্ছে, তখন তার এনট্রপি আরো বেড়ে যাচ্ছে, তখন সেটা আরো ক্যাওটিক হয়ে যাচ্ছে। সেই জন্য এনট্রপিকে রিলেট করে ডিসঅর্ডার অফ দ্য সিস্টেম। মানে এনট্রপি একটা সিস্টেমে যদি বাড়ে তাহলে তার ডিসঅর্ডারনেস বাড়ে, এনট্রপি যদি কমে তাহলে তার অর্ডার সিস্টেম হয়। মানে এইভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করা হয় আর কি।